রুমের লাইট বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎই অনুভব করলাম আমার শরীরের কাছে কারো হাত। চোখ খুলে দেখি ম্যাডামের হাত আমার দিকে চলে এসেছে। আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম, আপনি কি করছেন? তিনি শান্তভাবে বললেন, এখানে তুমি আমার সহকর্মী বা কর্মচারী নও। তুমি আমার কাছে মানুষ। মাঝে মাঝে মনে হয় তোমার কাছাকাছি আসি। কেন তুমি সব সময় দূরে চলে যাও? তারপর তিনি আমাদের আশ্রমে এক শিক্ষিকা ছিলেন, যিনি খুব সুন্দরী ছিলেন। তার গায়ের রং ফর্সা আর একটু স্বাস্থ্যবান ছিল, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। প্রথম দেখাতেই আমি তাকে গভীরভাবে ভালোবেসে ফেলেছিলাম। তিনি শাড়ি পরতে খুব ভালোবাসতেন এবং সবসময় আমার সঙ্গে আন্তরিকভাবে কথা বলতেন। তার এই আন্তরিকতা আমি প্রথম বুঝতে পারি যখন এক সন্ধ্যায় তিনি আমাকে তার বাড়িতে ডাকেন। সেদিন তিনি স্কুলে আসেননি এবং আমি কিছুটা চিন্তিত ছিলাম। সন্ধ্যায় তার বাড়িতে পৌঁছানোর পর তিনি আমাকে সরাসরি তার ঘরে নিয়ে গেলেন। খুব কাছে এসে শিক্ষিকা বললেন, একা থাকাটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, তুমি চাইলে আমার এই একাকিত্ব দূর করতে পারো। তার এই কথাগুলো শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। কখনো ভাবিনি যে আমার প্রথম চাকরি এমন সৌভাগ্য নিয়ে আসবে। তখন আমি আশ্রমে একজন ওয়াচম্যান হিসেবে কাজ করছিলাম। সম্প্রতি আমি একটি চাকরি পেয়েছি আশ্রমের একটি স্কুলে। সেখানকার এক সুন্দর শিক্ষিকা ছিলেন, অত্যন্ত আন্তরিক এবং বন্ধুসুলভ, যা আমাকে প্রথম দিকে বেশ অবাক করেছিল। এতদিনে আমি যা শিখিনি, সেই জীবনের অনেক কিছুই যেন তিনি আমাকে শিখিয়ে দিতে চাইছিলেন। আমার নাম রাহুল, বয়স ২৮ বছর এবং নতুন চাকরির জন্য এই জেলায় এসেছি। ৪ মাসে একই কাজ করতে করতে একঘেয়ে লাগছিল এবং বদলি হওয়ার চিন্তা করছিলাম। হঠাৎ একদিন আশ্রমে শিশুদের মধ্যে ঝগড়া হলে আমি শিক্ষিকার সাহায্য করি। তিনি ছিলেন নতুন শিক্ষিকা এবং শিশুরা তার কথা শুনছিল না। পরিস্থিতি সামলাতে গিয়ে আমার হাত ভুলবশত তার হাতে লেগে যায়। এরপর শিশুদের শান্ত করতে পারি এবং সেই মুহূর্তটি বিশেষ হয়ে ওঠে। একদিন ক্লাসে ঝগড়া হলে একটি শিশুর পা শিক্ষিকার পায়ে লেগে সামান্য আঘাত হয়। তাদের সাহায্য করতে আমি ম্যাম সাহেবকে শিক্ষক কক্ষে নিয়ে যাই এবং তার পায়ে ওষুধ লাগিয়ে আরাম দিতে থাকি। সেই সময় শিক্ষক কক্ষে আমরা শুধু দুজনই ছিলাম। ম্যাম সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি এই আশ্রমে নতুন কর্মচারী? তারপর তিনি নিজের পরিচয় দিয়ে জানালেন তার নাম পূজা এবং তিনিও এখানে নতুন শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছেন। আমি বিনয়ের সাথে তাকে অভিবাদন জানাই এবং নিজের পরিচয় দেই। তিনি আমাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রথম দিনে এই রকম সাহায্য পাবো আশা করিনি। ম্যাম সাহেবের পায়ে ব্যান্ডেজ লাগিয়ে আমি কাজে ফিরে যাই। কিছুক্ষণ পর শিক্ষক কক্ষে পানি দিতে গেলে দেখি পূজা ম্যাম সাহেব পা মালিশ করছেন। আমি তাকে পানি দেই এবং জিজ্ঞেস করি, আপনার কি ব্যথা বেড়েছে? তিনি মাথা নেড়ে সম্মতি জানান। ঠিক তখনই আরেক ম্যাম সাহেব এসে পূজা ম্যাম সাহেবের খোঁজ খবর নেন এবং আমাকে অনুরোধ করেন, তুমি কি পূজা ম্যাম সাহেবকে তার বাড়ি পৌঁছে দিতে পারো? আমি রাজি হয়ে তাকে বাড়ি পৌঁছে দিই। বাড়িতে পৌঁছানোর পর তাকে সাবধানে ঘরের ভিতরে নিয়ে বিশ্রামের ব্যবস্থা করি। পরে আমি রান্নাঘরের কথা জানতে চাইলে তিনি রান্নাঘরের দিকে ইশারা করে তিনি আমাকে নির্দেশ দেন। আমি রান্নাঘরে গিয়ে তার জন্য চা তৈরি করি। পূজা ম্যাম সাহেব ফ্রেশ হয়ে এসে চা নিয়ে ধন্যবাদ জানান। যাওয়ার সময় তার হাসিমুখ দেখে মনে হলো আমার সাহায্য তাকে অনেক খুশি করেছে। আমিও তাকে সাহায্য করতে পেরে নিজে মনে মনে আনন্দিত ছিলাম। তিনি ছিলেন অসাধারণ সুন্দরী ম্যাডাম। যখন আমার কাজের প্রশংসা করতেন তখন মনটা বেশ ভালো লাগত। একদিন তিনি স্নেহভরে আমার মুখে হাত বুলিয়ে দেন এবং সেটা আমার জন্য এক অন্যরকম অনুভূতি ছিল। যদিও আমি বয়সে তার থেকে ছোট ছিলাম, তবুও তার এই আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছিল। ম্যাডাম ৩৫ বছরের হলেও তার সৌন্দর্য এবং ব্যক্তিত্ব মনকাড়া ছিল। প্রথম দিনেই তার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আর তার ব্যবহারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তারপর থেকে ম্যাডামের ছোট ছোট কাজগুলোও তিনি আমাকে করতে বলতেন এবং আমি আনন্দের সঙ্গে সেগুলো করতাম। তিনি আমার কাজের প্রতি সন্তুষ্ট ছিলেন এবং আমার সাথে নানা বিষয় নিয়ে কথা বলতেন। তার কথা শুনতে আমার অনেক ভালো লাগত, মনে হতো যেন তার কথায় এক ধরনের মায়া ছিল। আমি আস্তে আস্তে তাকে পছন্দ করতে শুরু করি। একদিন ম্যাডামের জন্মদিন আসে। কিছু সহকর্মী তাকে শুভেচ্ছা জানাচ্ছিলেন এবং আমিও ঠিক করি তাকে শুভেচ্ছা জানাব। যখন আমাদের চোখাচোখি হয়, মনে হয় খালি হাতে শুভেচ্ছা জানানো ঠিক হবে না। ঠিক তখনই তিনি আমার দিকে এগিয়ে আসছিলেন, কিন্তু প্রধান শিক্ষক আমাকে ডেকে নিলেন আর আমি সেখান থেকে চলে গেলাম। সারাদিন চেষ্টা করেও তাকে শুভেচ্ছা জানাতে পারিনি।
তবে বিকেলে ম্যাডাম নিজেই আমাকে তার বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন। রাতে ঘরে ফিরে আমি সুন্দরভাবে প্রস্তুতি নিলাম আর তার জন্য একটি উপহার কিনে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যখন সেখানে পৌঁছালাম, আমার উপস্থিতি জানিয়ে ম্যাডাম নিজেই গেট পর্যন্ত এসে আমাকে স্বাগত জানালেন। তার বাড়ি ছিল খুবই সুন্দর এবং পরিপাটি, যা দেখে আমার চোখ আটকে গেল। আমার ছোট্ট ভাড়া করা ঘরে যে সৌন্দর্য ছিল না, তা তার বাড়ির প্রতিটি কোণে যেন ছিল। ঘরে ঢুকে দেখলাম আমাদের ছাড়া আর কেউ নেই। টেবিলে একটি জন্মদিনের কেক রাখা ছিল, দেখে মনে হলো হয়তো কোনো অতিথি কেক নিয়ে এসেছেন। আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম, এখানে কি আর কেউ আসবে? এতক্ষণ ধরে আমি একাই বসে আছি। তখন তিনি হেসে বললেন, এখানে আমি আর তুমি ছাড়া আর কেউ নেই। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে এই কেক কে নিয়ে এসেছে? ম্যাডাম মৃদু হেসে বললেন, এই কেক আমি নিজেই কিনে এনেছি। এটা শুনে আমি কিছুটা অনুতপ্ত হলাম। কেন আমি নিজে কেক আনার কথা ভাবলাম না? মনে মনে নিজেকে দোষ দিতে লাগলাম। ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে বললাম, ম্যাডাম, সত্যি বলছি, আমারও মনে করা উচিত ছিল আপনার জন্য কেক আনার। তখন তিনি আমার পাশে এসে বসলেন এবং বললেন, তুমি কি জানো, আমি একটু অভিমান করেছি। তুমি স্কুলে আমাকে জন্মদিনের শুভেচ্ছা কেন জানালে না? এই বলে তিনি কিছুটা অভিমানের সঙ্গে মুখ ফিরিয়ে বসে রইলেন। তার এমন অভিমান দেখে আমি একটু অবাক হলাম। আমি তার সামনে হাঁটু গেড়ে বসে তাকে গিফটটি দিলাম এবং জন্মদিনের শুভেচ্ছা জানালাম। আমি বললাম, ম্যাডাম, আপনাকে খালি হাতে শুভেচ্ছা জানাতে ইচ্ছে করছিল না, তাই সকালে কিছু বলিনি। গিফট দেখে ম্যাডাম বললেন, রাহুল, এত মূল্যবান গিফট আনার কি দরকার ছিল? তোমার আশাটাই আমার জন্য অনেক বড় বিষয়। এরপর তিনি আমার হাত ধরে কেক কাটলেন এবং আমাকে নিজ হাতে কেক খাওয়ালেন। আমি হাসি দিয়ে জিজ্ঞেস করলাম, ম্যাডাম, আপনার কি বাড়িতে আর কেউ নেই? আপনার স্বামী কি অন্য কোথাও থাকেন? তিনি মৃদু হাসলেন এবং বললেন, না, আমার এখনো বিয়ে হয়নি। আসলে বিয়ের ব্যাপারে আমার আগ্রহ নেই, তাই একাই জীবন কাটাচ্ছি। তার সৌন্দর্য দেখে মনে হলো তার প্রশংসা করার মতো কোনো শব্দই যেন নেই। সেদিন রাতে তার ঘরেই রাতের খাবার খেলাম। তার হাতের রান্নার স্বাদ ছিল অসাধারণ। গল্প করতে করতে কখন যেন রাত 10:30 বাজে, খেয়ালই করিনি। ঘড়ির দিকে তাকিয়ে বললাম, এখন আমি চলে যাই, অনেক রাত হয়ে গেছে। তখন তিনি হেসে বললেন, রাহুল, এত তাড়া কেন? আর একটু বসো না। একা থাকার কারণে হয়তো তিনি আমার সঙ্গ চাচ্ছিলেন। আমিও ভাবলাম, আজ রাতে একটু বেশি সময় কাটালেও ক্ষতি নেই। ভেবে দেখলাম, আমিও তো একা থাকি, তাই এখানে রাতটা কাটাতে কোনো সমস্যা হবে না। এরপর তিনি বললেন, রাহুল, আজ রাতটা এখানে থেকেই যাও। সকালে তাড়াতাড়ি যেতে চাইলে চলে যেও। একটু দ্বিধা করে আমি রাজি হলাম। তারপর তিনি নিজের ঘরে চলে গেলেন এবং কিছুক্ষণ পর আমাকে ডাকলেন। আমি ঘরে ঢুকেই বললাম, ম্যাডাম, সরি, আপনি কি আমাকে ডেকেছিলেন? তিনি হাসলেন এবং বললেন, হ্যাঁ, আমি তোমাকেই ডেকেছিলাম। তখন বুঝলাম তিনি কিছু সাহায্য চান। ম্যাডাম বললেন, পেছনের হুকগুলো খুলতে পারছি না, তুমি কি একটু সাহায্য করতে পারবে? আমি কিছুটা লজ্জিত হলেও তার কথা শুনে তাকে সাহায্য করলাম। কাজ শেষ হলে আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলাম। সেই রাতটি তার বাড়িতেই কাটালাম এবং সকালে আমার নিজের ঘরে ফিরে গেলাম, কারণ অফিসের ইউনিফর্ম সেখানেই ছিল। এরপর কয়েকদিন কেটে গেল, কিন্তু ম্যাডাম স্কুলে আসেননি। 2 দিন পর আমি ম্যাডামের কাছ থেকে ফোন পেলাম। তিনি বললেন, রাহুল, তোমার একটু সাহায্য চাই। তার কথায় আমি দ্রুত তার বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি তিনি খুবই দুর্বল, চলাফেরা করতেও কষ্ট হচ্ছিল। আমি তার স্বাস্থ্যের খোঁজ নিলাম এবং জানতে পারলাম তার পিঠে তীব্র ব্যথা থাকায় তিনি স্কুলে আসতে পারেননি। আমি তার জন্য ওষুধ নিয়ে এলাম, কিন্তু তিনি বললেন তাতে তেমন কোনো উপকার হয়নি। এরপর তিনি অনুরোধ করলেন, তুমি কি একটু গরম তেল দিয়ে মালিশ করতে পারো? তাতে হয়তো একটু আরাম পাব। তার প্রয়োজন দেখে আমি সাধ্যমতো তাকে সাহায্য করতে রাজি হলাম। কিন্তু মনের ভিতরে কেমন যেন একটু অস্থিরতা কাজ করছিল। আমি ম্যাডামের প্রয়োজনের কথা ভেবে তাকে সাহায্য করতে রাজি হলাম। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, সেই আশায় রাত 9টার দিকে তার পিঠে তেল মালিশ করতে শুরু করলাম। আমার হাতের স্পর্শে মাঝে মাঝে ম্যাডামের মুখ দিয়ে অস্বস্তির শব্দ বের হচ্ছিল। মনে হচ্ছিল খুব ব্যথা পাচ্ছেন। তিনি তরুণ এবং আত্মবিশ্বাসী একজন মানুষ, কিন্তু ব্যথায় কষ্ট পাচ্ছিলেন।
আমি তার প্রতি সহানুভূতিশীল হয়ে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করলাম এবং কাজ শেষে ঘর থেকে বেরিয়ে এলাম। ম্যাডাম অনুরোধ করলেন, দিনের বেলায় তোমার কাজ করো, তবে কয়েকদিন রাতেও এখানে থাকো। যখন আর দরকার হবে না, আমি নিজেই বলবো। একা থাকার কারণে তার আশেপাশে সহায়ক কেউ ছিল না। আমি ভাবছিলাম রাতে তার পাশে থেকে সাহায্য করব কিনা। তখনই ম্যাডাম বললেন, সংকটে নিজের লোকেরাই পাশে থাকে। তোমাকে নিজের লোক মনে করেই বলছি, তুমি যদি থাকতে চাও। আমি কৃতজ্ঞ থাকব। তার কষ্ট দেখে আর না বলতে পারলাম না। আমি বললাম, আমি আপনার পাশে আছি, চিন্তা করবেন না, যতদিন প্রয়োজন ততদিন আমি থাকব। ম্যাডাম আমার কথা শুনে হাসলেন এবং খুশি হলেন। সেই রাতে কাজ শেষে তার বাড়িতে গিয়ে তার জন্য নিজের হাতে রান্না করলাম। গত কয়েক মাসে তার জন্য কিছু করার সুযোগ পেয়ে নিজেও ভালো লাগছিল। ম্যাডামের দেখভাল করতে করতে আমি বেশ অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। একদিন আমি রান্না করে তার জন্য খাবার বানিয়ে দিলাম। আমার হাতের রান্না খেয়ে ম্যাডাম খুব খুশি হলেন এবং হাসি মুখে আমার হাত ধরলেন। সেই মুহূর্তটা আমার জন্য কিছুটা বিশেষ হয়ে উঠেছিল। রাতে ম্যাডামের পিঠে মালিশ করে যখন ঘুমানোর জন্য উঠলাম, তিনি আমাকে থামিয়ে বললেন, আজ তুমি আমার রুমেই ঘুমিয়ে পড়ো। যদি রাতে আমার কোনো প্রয়োজন হয় তবে তোমাকে ডেকে নিতে পারবো। আমি একটু দ্বিধায় ছিলাম, কিন্তু তার একাকিত্ব ও অসুস্থতার কথা ভেবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। রুমের লাইট বন্ধ করার পর ঘুমিয়ে পড়ার চেষ্টা করছিলাম। হঠাৎ অনুভব করলাম আমার শরীরের কাছে কারো হাত। ঘুম থেকে উঠে তাকিয়ে দেখি ম্যাডামের হাত আমার কাছে এসেছে। অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম, এটা আপনি কি করছেন? তিনি বললেন, এখানে তুমি আমার সহকর্মী বা কর্মচারী নও, বরং একজন কাছের মানুষ। তোমাকে দেখে মাঝে মাঝে মনে হয় আরও কাছে আসি। তুমি কেন সবসময় দূরে সরে যাও? আমি নম্রভাবে বললাম, ম্যাডাম, আমি আপনার প্রতি শ্রদ্ধাশীল। আমাদের মধ্যে সামাজিক বা মানসিক দূরত্ব রয়েছে, যা পার হওয়া আমার পক্ষে সম্ভব নয়। তিনি হাসলেন এবং বললেন, আমার কাছে এসব বিষয় তেমন গুরুত্ব পায় না। তুমি যা ভাবছ আমি তা নিয়ে মাথা ঘামাই না। তবে আমি তাকে স্পষ্ট করে জানালাম, আপনার প্রতি আমার শ্রদ্ধা অনেক, কিন্তু আমি সম্পর্কের সীমা মেনে চলতে চাই। আমার কথা শুনে ম্যাডাম কিছুটা চুপ থাকলেন। সেই রাতটা আমরা শুধু কথোপকথনের মধ্যে দিয়ে কাটিয়ে দিলাম, কোনো ভুল বোঝাবুঝি না রেখে। আমার মনে হলো আমার কথাগুলো তার পছন্দ হয়নি। তিনি মনে মনে অনেক কষ্ট পেয়েছেন হয়তো, কিন্তু আমার কিছু করার ছিল না, কারণ আমি ওই ধরনের ছেলে ছিলাম না। আমি একজন এমন মানুষ নই যে কোনো নারীর সাথে সামান্য সময় কাটিয়ে তাকে ভুলে যায়। আমি আপনার মধ্যে আমার জীবনের সাথী খুঁজে পেয়েছি। আমি আশা করি আপনিও আমায় সেই দৃষ্টিতে দেখবেন। আমার কথা শুনেই তিনি একটু দূরে সরে গিয়ে বললেন, আমি তোমাকে আগেই বলেছিলাম যে বিয়ে নিয়ে আমার কোনো আগ্রহ নেই। তাই তো এখনো ৩৫ বছর বয়সেও অবিবাহিত আছি। আমাকে বিয়ে নিয়ে একটু ভাবতে হবে, এখন আমি এর জন্য প্রস্তুত নই। সেই রাতে আমার কথা শুনে তিনি কিছুটা অভিমান করেছিলেন, তবে সত্যি বলতে আমি এমন কেউ নই যে কিছু সময়ের জন্য সম্পর্ক স্থাপন করে ফেলি। আমি তাকে আমার জীবনের সঙ্গী হিসেবে ভাবছিলাম। মনে মনে তাকে ভালোবেসেছিলাম। সেদিন রাতে আমি তার ঘরে থাকিনি, বরং বাইরে গিয়ে ঘরের লবিতে ঘুমিয়ে পড়ি। অনেক রাত হয়ে যাওয়ায় আমি নিজের ঘরেও ফিরে যেতে পারিনি। পরের দিন স্কুলে যখন আমাদের একে অপরের চোখে চোখ পড়ে, তখন তার আচরণ কিছুটা ভিন্ন ছিল। ওই দিনই তিনি আমাকে স্কুলের বাইরে মাঠে ডেকে কিছু কাগজ আমার হাতে দিলেন এবং বললেন, এগুলো বাইরে কোনো একজনের কাছে দিয়ে আসো। আমি তো তখন শুধুই ওয়াচম্যানের কাজ করছিলাম। বাইরে গিয়ে দেখি সেখানে কাউকে দেখা যাচ্ছে না যাকে কাগজগুলো দিতে হবে। কাগজগুলো কাকে দেওয়া হবে জানার জন্য আমি আবার শিক্ষকদের কক্ষে ফিরে যাই, কিন্তু তখন তিনি সেখানে ছিলেন না। তাকে তখন প্রধান শিক্ষকের কেবিনে যেতে দেখলাম, আর তার সাথে কথা বলার জন্য আমি কেবিনের দিকে গেলাম। আমি প্রধান শিক্ষকের কক্ষের সামনে গিয়ে দাঁড়াই এবং ভেতর থেকে প্রধান শিক্ষক ও ম্যাডামের হাসির আওয়াজ শুনতে পাই। আমি লক্ষ্য করলাম ম্যাডাম প্রধান শিক্ষকের সামনে আমার সম্পর্কে অনেক প্রশংসা করছেন। তার প্রশংসাসূচক কথাগুলো শুনে আমার মনে গভীর আবেগের সঞ্চার হলো। সেই রাতে আমি আবেগে বসে নিজেকে আর থামাতে পারলাম না এবং ম্যাডামকে কিছু না জানিয়ে তার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। হাতে একটি ফুলের তোড়া নিয়ে আমি তার বাড়ির খোলা দরজা দিয়ে প্রবেশ করলাম। রান্নাঘরে তাকে কাজ করতে দেখে আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে তাকে কাঁধে তুলে নিয়ে তার ঘরে নিয়ে গেলাম। ঘরে গিয়ে তাকে বিছানায় শুইয়ে পাশে বসে পড়লাম, কিন্তু তখন তার চোখে মুখে কিছুটা অস্বস্তি ও আতঙ্কের ছাপ দেখতে পেলাম। আমি কাছে গিয়ে বললাম, ম্যাডাম,
কাল তো আপনি আমায় এতটাই উৎসাহ দিয়েছিলেন, আজ কেন এতটা বিচলিত লাগছে? আমি তার কপালের ঘাম মুছতে যাব, ঠিক তখনই ঘরের বাথরুম থেকে একজন বেরিয়ে এলেন। তাকে দেখে ম্যাডাম অবাক হয়ে বসে পড়লেন এবং আমায় বিস্মিতভাবে তাকিয়ে রইলেন। সেই ব্যক্তি আর কেউ নন, আমাদের স্কুলের প্রধান শিক্ষক। তাদের দুজনের মুখের অভিব্যক্তি দেখে বুঝতে পারলাম তাদের সম্পর্ক শুধুমাত্র সহকর্মিতার মধ্যে সীমাবদ্ধ নয়। মুচকি হেসে আমি বললাম, ম্যাডাম, আপনার এই সত্যটাই জানতে চেয়েছিলাম। ভালোই হয়েছে, অন্য কোনোভাবে জানতে হয়নি। আপনার মিথ্যে আবেগে বাধা পড়ে আমি যেন একরকম আপনার কৃতদাস হয়ে গিয়েছিলাম। আজ সকালে প্রধান শিক্ষকের কক্ষে যখন আপনি আমার প্রশংসা করছিলেন, আমি সবটাই শুনেছি। বাস্তবে আপনি আমাকে আপনার মায়াজালে আটকে বেআইনি কাজ করাতে চেয়েছিলেন। এতদিন আমি আপনার প্রতি সম্মান ও অনুভূতির কারণেই সব কাজ করেছি। আপনি যা যা করতে বলেছিলেন আমি কখনো প্রশ্ন করিনি, কিন্তু আপনি আমার সাথে প্রতারণা করে বড় ভুল করেছেন। আপনি একজন ভণ্ড শিক্ষক। আপনার আসল রূপ আজ আমার সামনে উন্মোচিত হল। কিছু মাস ধরে আপনি আমার চারপাশে ঘুরছিলেন, আমাকে কাছে ডাকছিলেন। হয়তো ভাবছিলেন আমি আপনাকে ভালোবাসব না, কিন্তু আপনার সাথে জন্মদিনে কেক কাটার পর যখন আপনি আমার হাত ধরেছিলেন, তখন আমার মনে আরও গভীর অনুভূতি তৈরি হয়েছিল। আপনাকে আমি সত্যিকারের ভালোবাসতে শুরু করেছিলাম। এমনকি একদিনও যদি আপনি স্কুলে না আসতেন আমি চিন্তিত হয়ে পড়তাম। কিন্তু মনে হচ্ছে ভাগ্য অন্য কিছু পরিকল্পনা করে রেখেছিল এবং ঘটনাচক্রে আপনার আসল সত্য আমার সামনে আসে। আপনার অভিনয় প্রধান শিক্ষকও আপনাকে নিয়ে মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন। আমি বুঝতে পারলাম যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে আপনাকে চাকরি দেওয়া হয়েছিল। আপনার প্রকৃত যোগ্যতা ও শিক্ষার অভাবও আমার কাছে স্পষ্ট। গুদামের খাবার কালোবাজারে বিক্রির বিষয়টি কয়েকদিন ধরে লক্ষ্য করেছি, যা আশ্রমের শিশুদের প্রাপ্য ছিল। তাদের কষ্ট ও অভিশাপে আজ সত্য প্রকাশিত হয়েছে। প্রধান শিক্ষক আমাকে উপহাস করে বললেন, তুই একজন সাধারণ কর্মী, যা খুশি বল, তবু কেউ তোকে গুরুত্ব দেবে না। শুনে রাখ, আমি নিজেই স্বীকার করছি যে এই মহিলাকে চাকরি দিয়েছি এবং খাবারও বিক্রি করি। তোর কিছু করার নেই। তাদের উপহাসের মুখে আমি অসহায় বোধ করলাম, কারণ আমি ছিলাম শুধু একজন সাধারণ ওয়াচম্যান। কিছুদিন পর সেই চাকরি ছেড়ে দিয়ে অন্য জায়গায় কাজ নিই, যেখানে এখন ভালো দিন কাটাচ্ছি। না কোনো দ্বিধা, না কারো প্রতি মায়া। এখানে আমার জীবন বেশ সহজেই চলছে। ম্যাডাম ও প্রধান শিক্ষক নিজেদের ক্ষমতার অপব্যবহার করে অন্যায়ভাবে চাকরি ও সুবিধা অর্জন করেছেন। এ থেকে বোঝা যায় ক্ষমতার অপব্যবহার সমাজের নৈতিক ভিত্তিকে দুর্বল করে। ওয়াচম্যান ম্যাডামকে ভালোবেসে মনে করতেন তিনি স্নেহ ও সম্মান দেন, কিন্তু বাস্তবে ম্যাডাম কেবল স্বার্থসিদ্ধির জন্য কৃত্রিম আবেগ দেখিয়েছিলেন, যা প্রমাণ করে যে বিশ্বাস অর্জন কঠিন, আর তা একবার ভেঙে গেলে পুনরুদ্ধার প্রায় অসম্ভব। সৎ আচরণ ছাড়া সম্পর্ক টিকে থাকে না। গল্পে উল্লেখ করা হয়েছে, আশ্রমের দরিদ্র শিশুদের জন্য বরাদ্দকৃত খাবার কালোবাজারে বিক্রি করা হয়েছে, যা গুরুতর অপরাধ এবং দরিদ্রদের শোষণ। সমাজের দুর্বল অংশের অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব, আর তাদের সম্পদ চুরি করা মানবিক অপরাধ। গল্পের শেষে ওয়াচম্যান দেখান যে আত্মসম্মান গুরুত্বপূর্ণ। অন্যায়ের কাছে মাথা নত না করে মর্যাদা বজায় রেখে জীবন যাপন করা উচিত। তিনি চাকরি ছেড়ে অন্য জায়গায় ভালোভাবে জীবন কাটান। গল্পটি শেখায় যে অন্ধভাবে কারো উপর ভরসা করা উচিত নয় এবং সত্যিকারের ভালোবাসা প্রতারণা করে না। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের বাংলা অডিও স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।